দর্শক, এখন আমার সামনে যে টেলিভিশনের স্ক্রল এর নিউজ যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা সহ ডিজিএফআই এর সাবেক ৫ ডিজি, মহাপরিচালক সহ ১৩ জনের বিচার শুরু। জেআই সেলে ৫ মহাপরিচালক সহ ১৩ জনের বিচার শুরু হচ্ছে। জেআই সেলে হচ্ছে জেআই সেলে গুম, নির্যাতন, পলাতক শেখ হাসিনা সহ ডিজিএফআই এর ৫ মহাপরিচালক সহ ১৩ জনের বিচার শুরু। খবরটা খুব বিপজ্জনক খবর এবং গভীরতাটা খেয়াল করেন যে শেখ হাসিনা হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে সে ক্ষমতায় থাকতে চেয়েছে। গত ১৫টা বছর স্বাভাবিকভাবে ক্ষমতায় ছিল না। এটা তো মানে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বিশ্বাস করে, তাহলে সারা জীবন তার একটা ভুলের স্বর্গে বসবাস করবে। যেভাবে ক্ষমতায় ছিল এটা মানে অবিশ্বাস্য এবং চরম প্রতারণামূলক। গণতন্ত্রকে ধ্বংস করে, নির্বাচনকে ধ্বংস করে প্রতারণামূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় ছিল। এইটা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী বা দল বিশ্বাস না করবে, সত্যি কথা বলতে কি এই দলের রাজনীতি করা উচিত না, এই দলের নির্বাচন করা উচিত না। অনেকে বলে যে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, উচিত, কিন্তু তার আগে রাজনৈতিক ফয়সালা তো হইতে হবে। দেখেন, শেখ হাসিনা সহ ৫ জন ডিজিএফআই এর মহাপরিচালক, তার মানে এই ১৫ বছরে যে কয়জন ডিজি হিসেবে আসছে সব কয়টা এখন দেখেন তারা বিচারের মুখে পড়ল। অথচ এরা সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। সব দেখেন মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল, তারাই তো ডিজি হয়েছে। আজকে তারা বিচারের মুখে পড়ছে। তাদের তাদের ক্যারিয়ার শেষ। লম্বা যেই তাদের সামরিক বাহিনীর শীর্ষ এই কর্মকর্তা ছিল, কত ধাপ পার হয়ে হয়ে তারা আসছে, এসে এই রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে গেছে। শেখ হাসিনা তার শাসনকে স্থায়ী করার জন্য বা শাসনকে ধরে রাখার জন্য এই ডিজিএফআই কে চরমভাবে ব্যবহার করছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, মিডিয়াকে নির্যাতন করছে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে। কি করে নাই ভাই? আমি আবারও অনুরোধ করি, এখন তো আওয়ামী লীগের অনেক নেতা আছেন আমেরিকায়, লন্ডনে, বিভিন্ন জায়গায় বসে বসে আছেন, কাজ তো নেই, শুধু ভয় যে কখন যদি আটক হয়ে যান এই কারণে। কিন্তু লম্বা অবসর, একটু চিন্তা করেন তো, এই ১৫ বছরে কি আসলেই কি জনগণের ভোটে জনসমর্থন নিয়ে কি ছিল? ছিল না। তাহলে ক্ষমতায় থাকতে কি কি করা হয়েছে? আজকে কেন ডিজিএফআই এর ৫ জন ডিজি আজকে তারা বিচারের মুখে পড়ল? কেন তারা রাজনৈতিক চক্রের মধ্যে ঢুকে গেল? আগে হয়েছে কখনো? আগে আওয়ামী লীগ আসছে গেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কই? সামরিক বাহিনীর এইরকম পর্যায়ের কর্মকর্তারা তো কখনো অভিযুক্ত হয়নি, তারা আজকে বিচারের সম্মুখীন হয়নি। দেখেন, সামরিক বাহিনীর আজকে কর্মকর্তারা মাথা নিচু করে, যতই তারা একটা সুন্দর পরিবেশে থাকুক না কেন ক্যান্টনমেন্টে, কিন্তু এটা তো আসলে জেল জীবন, বন্দি জীবন তো, তাই না? অফিসিয়ালি বন্দি তারা। এই সুযোগটা না থাকলে তারা কারাগারে থাকতো। যতই তারা শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে আসুক না কেন, মাথা নিচু করে আসতে হচ্ছে, মাথা নিচু করে যাইতে হচ্ছে। একটা আমরা আজকে হাহাকার করি, ৫৭ জন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা আজকে ওই বিডিআর কিলিং এর শিকার হয়েছে, তাই না? পিলখানাতে। এখন কতগুলো কর্মকর্তা, ৫ জন ডিজি, বোঝেন? এইসব পদে আসাটা স্বপ্ন, ভাগ্য, আজকে সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আরো কতগুলো কর্মকর্তা, যখন নাকি তদন্ত তো শুরু হলো, যখন এক এক করে যখন আরো শুরু হবে এই বিচারিক প্রক্রিয়া, সামরিক বাহিনীর কত কর্মকর্তা, আরো অন্যান্য প্রশাসনের আমি বাদ দিলাম, সামরিক বাহিনীর কথা বলছে এই কারণে, এই সামরিক বাহিনী দেশকে রক্ষা করে, এই সামরিক বাহিনী বাংলাদেশের গৌরব।
আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটাররা যেমন বাংলাদেশকে পরিচিত করছে, জাতিসংঘে এই সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করে জীবন দিয়ে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত রাখছে, আর সেটাকে ধুলায় মিশে দিছে। শেখ হাসিনা ধুলায় মিশে দিছে। একজন মানে কি বলে দেশপ্রেমিক একটা জেনারেল একটা ঘুরে দাঁড়ালো না। কেউ হয়তো সামান্য চেষ্টা করছে, কিন্তু উচিত ছিল শেখ হাসিনাকে কোশ্চেন করা। আপনি পারবেন না, আপনি এই কাজগুলি করতে পারেন না। সামরিক বাহিনী দেশের রক্ষক, দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের শাসনতন্ত্রকে রক্ষক, এবং এটাই শেষ, এরপরে আর নাই। তাকে আপনি এইভাবে মিসইউজ করতে পারেন না, কিন্তু চরমভাবে মিসইউজ করছে। আমি ভাই নিজে, আমি তো একটা আমি রাষ্ট্রের এই যে নাগরিকদের মধ্যে একটা খুবই ক্ষুদ্র একটা মানুষ, আমিও ছাড় পাইনি। আমাকে খুবই অপমানজনকভাবে মিডিয়া থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এবং এমন একটা বৃত্ত তৈরি করছে আমি মিডিয়ার চাকরি করতে পারবো না। তারা চেয়েছে ঠেলে আমাকে বিদেশে পাঠাই দিতে, যাতে বলতে পারে ওই বিদেশে পালাই গিয়ে অপপ্রচার করতেছে। আমি পালাইনি ভাই, কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেইনি। হ্যাঁ, তবে নিজের জীবনকে রক্ষা করা এবং চ্যানেলকে রক্ষা করার জন্য আমি যতটা সম্ভব দেশের বাইরে সময় কাটিয়েছি, কিন্তু কোনো দেশের নাগরিকত্ব নেইনি, কোনো আবেদন নিবেদন করিনি। অনেকবার চিন্তা করছি আমেরিকায় যে করব কি করব না, ফ্রান্সে যে চিন্তা করছি, ফ্রান্সে যেও চিন্তা করছি। আমি নিজের বিবেককে আমি জাগ্রত করতে পারিনি। তাহলে চিন্তা করেন এইরকম কত মানুষ 15 বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এবং ডিজিএফআই অন্তত, আমি রাজনৈতিক উইং এর কথা জানি না, রাজনৈতিক উইং তো যাচ্ছে তাই করছে আর কি, কিন্তু মিডিয়া উইং পলিটিক্যালি কিভাবে ইউজ হয়েছে আমি অন্তত নিজে সাক্ষী। বাংলা ভিশনে 12টা বছর যে নির্দেশনাগুলো ডিজিএফআই এর মিডিয়া সেল থেকে আসছে, তার সাক্ষী আমি। মানে আর আমার কারো কাছে শোনার দরকার নেই। এই মিডিয়ার শীর্ষ কর্মকর্তারা সব দল বেঁধে তাদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ানো হতো, তাদেরকে নির্দেশনা দেওয়া হতো। মিডিয়ার কর্মকর্তারা যাইতে হতো ডিজিএফআইতে, কেউ স্বেচ্ছায় যাইতো, কেউ অনেকটা নিয়ম রক্ষার জন্য যাইতে হতো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয়ের অধীনে কতগুলো উইং আছে, সবগুলোকে পাশ কাটায় শেখ হাসিনা নির্ভরশীল ছিল সামরিক বাহিনীর উপর। আজকে সেই নির্ভরশীল হইতে যে এবং অপব্যবহার করতে যে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা লোভে পড়ছে, তারা প্রমোশন, ক্ষমতা, অর্থের দিকে ঝুঁকে পড়ছে, সর্বনাশটা ঘটে গেছে। আজকে বিচার হচ্ছে প্রকাশ্যে। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। এর থেকে শিক্ষা নেওয়া উচিত অন্তত আর কেউ যাতে শেখ হাসিনা হওয়ার চেষ্টা না করে দর্শক।